আজকে এমন একটি মানুষকে পেয়েছি, সবাই হয়তো জানে না বা চেনেন না। আমাদের মুর্শিদাবাদের গর্ব যাকে বলা যায়, সে নূর আলম। আমাদের বহরমপুর গোড়াবাজারে বাড়ি, এক বড় পজিশন বা ভালো জায়গায় পৌঁছিয়েছে। টোটাল ব্যাপারটা আমরাই শুনবো নূরের কাছ থেকেই। নমস্কার, আমার নাম নূর আলম। তো আমার ব্যাপারে যদি শুরু করি, একদম প্রথম থেকে শুরু করি। এই যে পাশে এফইউসির মাঠ আছে, তো এখানেই এবং স্কোয়ার ফিল্ডেই আমার ছোটোবেলাকার কোচ পিন্টু স্যার, যাকে রঞ্জিত স্যার নামেও চেনে, তো পিন্টু স্যারের হাত ধরে আমার ফুটবল খেলা শুরু। তো তখন অনেক বয়স, তখন ছোট, 10-11 বছর বয়স। তো সেখান থেকে তখন ফুটবলের প্রতি একটা ভালোবাসা জাগে। তখন 2010-এর ওয়ার্ল্ড কাপ হয়, ফুটবলটা দেখতে শুরু করি। তার আগেও একবার দুবার দেখেছি। তো ওই 2010-এর ওয়ার্ল্ড কাপের পরে একটা ফুটবলের প্রতি ভালোবাসা জাগে। তো তখন তারপরে ফুটবল খেলবো। তো স্যারের কাছে প্রথম আসা, স্যারের কাছে এসে তারপরে ফুটবলটা শেখা, একটা প্রশিক্ষণ পাওয়া, সেটা করে তারপরে আস্তে আস্তে ফুটবল খেলি। স্যারের আন্ডারে এফইউসি ক্লাবে খেলি এবং খেলতে ফুটবল খেলার সাথে সাথেও আমার ফুটবল কোচিংয়ের প্রতিও একটা ঝোঁক ছিল। যে কারণ স্যারকে যখন দেখতাম যে কীভাবে স্যার মাঠ সাজাচ্ছে, কী করে একটা প্র্যাকটিস করানো হচ্ছে, এবং নিজেও যখন আমি বিভিন্ন গুগলে গিয়ে, ইন্টারনেটে গিয়ে, বিভিন্ন যখন ওয়েবসাইটে গিয়ে, যখন কী করে ইউটিউবে গিয়ে যখন কীভাবে ট্রেনিং হয় বা কীভাবে ট্রেনিং করা যেতে পারে, সেই ব্যাপারগুলো যখন জানতে শুরু করলাম, তখন আরও সেটার প্রতি ইন্টারেস্ট বাড়তে শুরু করলো। তো আস্তে আস্তে আমি আমার বন্ধুদেরও, যারা আমরা বন্ধুরা একসাথে থাকতাম, তাদেরকেও আমি মাঝে মধ্যে ট্রেনিং করাতাম। আমার মনে আছে স্যারও মাঝে মধ্যে আমাকে বলতো যে হ্যাঁ নূর, তুই মাঠটা সাজিয়ে নে। তো এই ব্যাপারগুলো থেকে একটা কোচিংয়ের প্রতি একটা ঝোঁক চলে আসে, একটা কোচিংয়ের প্রতি একটা আলাদাই টান চলে আসে। তো আমি ঠিক করেছিলাম, ছোটো থেকে ঠিক করেছিলাম যে না, আমি একটা সময় পরে কোচিংয়ে নিশ্চয়ই যাব। তো আমার তখন মনে আছে, তখন বয়স আমার 14 বছর বয়স। তখন আমি AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে মেল করি যে আমি ফুটবলের ডি লাইসেন্স করতে চাই। তো 14 বছর বয়স, তখন আমি বলেছিলাম যে আমি 14-15 বছর বয়স, তখন বলেছিলাম যে আমি মেল করেছিলাম যে আমি কোচিংয়ের আমাদের যে প্রথম যে লাইসেন্সটা হয়, ডি লাইসেন্স, সেটা আমি করতে চাই। তো তখন ওরা বলেছিল হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই করতে পারবে। দিয়ে আমাকে জিজ্ঞেস করলো তোমার ব্যাপারে বলো, বা তোমার বয়সটাও জানতে চাইলো। তো তখন যখন বললাম যে আমার বয়স এইটা, তখন তারা বললো যে না, এখন পসিবল না। তো আমিও দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। আমি খোঁজ খবর নিয়ে বুঝলাম যে এখানে ইন্ডিয়াতে 18 বছর ছাড়া কোচ হওয়া যায় না, এবং বিদেশে সেটা 16 বছর পরে তুমি এই ডি লাইসেন্স বা এই লাইসেন্সের প্রক্রিয়াগুলো যেগুলো আছে, যেগুলো কোচ হওয়ার জন্য জরুরি, সেগুলো তুমি করতে পারবে। তো আমি তারপরে ঠিক করলাম যে না, এখন কিছু বছর ধরে ভালো করে প্র্যাকটিস করে যাই। নিজের কোচ হতে গেলেও একটা যে বেসিক স্কিল সেট লাগে, যে না আমি যেন ঠিকঠাক করে অ্যাটলিস্ট পাস, বা ঠিকঠাক করে যেন অ্যাটলিস্ট যেন আমি মুভমেন্ট করতে পারি, ঠিকঠাক করে যেন পাসিং, ঠিক শুটিং, যা ফুটবলের যে বেসিক স্কিল সেট আছে, সেগুলো আমি তৈরি করে নিই ভালো করে। তো তো আমি আরও ভালো করে প্র্যাকটিস চালিয়ে গেলাম। এখানে খেলতে আমি বিভিন্ন জায়গায় কলকাতায় ট্রায়াল দিলাম। তো ট্রায়াল দেওয়ার পরে তারপরে সাইড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ট্রায়াল হয় 2017-তে। তখন সেই ট্রায়ালে যাই, সেই ট্রায়ালে সুযোগ পাই। তো সেটা একটা বড় স্টেপ ছিল আমার জন্য, যে না একটা এখান থেকে আমি আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমি একমাত্র হই, প্রথম বলবো না, আই গেস আমার আগে আরেকজন ছিল, বাট ডিস্ট্রিক্ট থেকে সেইবার আমি একমাত্র হই যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সুযোগ পাই। আরেকজন পেয়েছিল, কিন্তু সে তারপরে যায়নি, সে কোনো রকমে হয়তো যায়নি বা যেতে পারেনি। কিন্তু আমি সেই বছরের সিলেকশানে আমি একমাত্র আমাদের ডিস্ট্রিক্ট থেকে ছিলাম। তো ওখানে সুযোগ পেলাম, ওখানে সুযোগ পেয়ে একটা ভালো পরিকাঠামো পেলাম, যে হ্যাঁ এরকমভাবে ফুটবলের হয়, স্পোর্টস সায়েন্স নিয়ে বিভিন্ন জিনিস জানতে পারলাম। এবং ওখানে থাকাকালীনও যেহেতু আরও আমি একটু বেটার জায়গায় এক্সপোজ হলাম, তো সেখানকার কোচেস, সেখানকার স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট, আমার ভালো করে মনে আছে যে প্লেয়াররা ট্রেনিংয়ের পরে অনেক সময় গিয়ে দেখা গেলো রেস্ট নিচ্ছে, কিছু করছে, কিন্তু আমি মাঝে মধ্যে গিয়ে যারা দেখা গেল যারা স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের আছে, তাদের কাছ থেকে
যে এই ইনজুরির এটা কী করে হচ্ছে, এটা কী করে ঠিক করা যেতে পারে। আমার বায়োমেকানিক্স ডিপার্টমেন্টে গিয়ে যে না এই জিনিসটা এরকমভাবে হচ্ছে, এটা কী করে ঠিকঠাক করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো আমি একটু জানতাম, কারণ আমার সবসময় এই যে একটা শিক্ষা অর্জন করা, একটা নলেজ গেইন করার আমার একটা খিদে ছিল। তো সেটা করতে করতে সাইয়ে থাকতে থাকতে আমি যখন 2019 সাইয়ে থাকতে থাকতে আমি আমার প্রথম লাইসেন্সটা করি। যদিও আমি তখন 18 হয়েছিলাম না, কিন্তু তবুও আমি ওটা বাইরে গেলাম, আমি ইউনাইটেড কিংডমে গেলাম, ইংল্যান্ডে গেলাম, ওয়েলসে গেলাম। সেখানে গিয়ে আমি ওখানকার যেটা ইউরোপের লাইসেন্সের অনুযায়ী যেটা ডিএর ইকুইভ্যালেন্ট, যেটাকে লেভেল 1 বলা হয়, সেই লেভেল 1টা আমি প্রথমে ওখানে গিয়ে করি। তো একটু সমস্যা ছিল, কারণ তার আগে আমাকে ভালোভাবে আমি 3-4-5 বছর ধরে ভালোভাবে আমি খুঁটিয়ে দেখে নিয়েছিলাম যে কোথায় কীভাবে হওয়া যেতে পারে। কিছু কারণ ছিল যে আমি ইউরোপে গিয়ে করেছি, কারণ অফকোর্স ইউরোপ তো আমাদের দেশের থেকে ফুটবলে ভালো, সেটা তো অস্বীকার করা যায় না। আমাদের তো সুনিশ্চয় একদিন সেই লেভেলে পৌঁছতে পারবে, নিশ্চয়ই পৌঁছতে পারবে। কিন্তু তখন আমার মাথায় এটা ছিল যে ওরা এমন ফুটবলে কি করে যেটা আমরা করি না, বা ওরা এমন ফুটবলে এতটা এগিয়ে কেন যেটা আমরা এতটা এগোতে পারিনি বা পারছি না। তো ওদের কাছ থেকে, ওদের কাছে গিয়ে ওদের শিক্ষাটা অর্জন করে, ওদের কোচেসদের কাছ থেকে জেনে এসে, ওদের প্লেয়ারসদের ক্লাবদের পরিকাঠামো জেনে এসে আমি সেটা ইন্ডিয়াতে এসে ইমপ্লিমেন্ট করতে চাইছিলাম। তো তার জন্য এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে আমি কেন ইউরোপে গিয়ে কোচিং লাইসেন্স করতে গেছিলাম। তো আমি তার জন্য এটার ব্যাপারে ভালো করে 4-5 বছর ধরে খুঁটিয়ে যে না এটা এরকমভাবে, এই পদক্ষেপে এরকমভাবে হতে পারে, এরকমভাবে হয়, বিভিন্ন জনের সাথে কথা বলে। আমার মনে আছে আমি একটা কল করতাম বিদেশে 100 টাকা 150 টাকা করে লাগতো 1 মিনিটের জন্য। তো যাই হোক, কোনোভাবে লুকিয়ে, কারণ বাড়িতে বললে তো অফকোর্স বকা খাবো যে আমি মানে এরকমভাবে 1 মিনিটে 100 টাকা করে খরচা করছি। তো এই ব্যাপারগুলো আমি প্রচণ্ডভাবে মানে সিক্রেট রেখে কাউকে সেরকম জানাতে দিইনি। সব যখন ইনফরমেশান গ্যাদার করি যে না এইভাবে উঠতে হতে পারে, এইভাবে এই জিনিসগুলো হয়, এইভাবে প্রসেসটা হয়, তারপর আমি বাড়িতে গিয়ে বলি। বাড়িতে আমার এই বিষয়ে অফকোর্স প্রথমে তো শুনলে যে কেউ একটু অবাক হবে, কিন্তু আমার বাড়িতে আমাকে কোনোদিনই কোনো জিনিসের বাধা দেয়নি যে না তুই এটা করতে পারবি না, যে না এটা তুই হবে না। অফকোর্স আমাকে জিজ্ঞেস করছে যে এটা তুই যে ভাবছিস করবি, কীভাবে করবি। তো আমি অফকোর্স সেই ইনফরমেশানগুলো আমি জানি যে আমি অলরেডি কালেক্ট করে আমার অলরেডি হাতে আছে যে আমি এইভাবে এই জিনিসগুলো এইভাবে করতে চাই। তো বাড়িতে আমাকে কোনোদিনই কোনো জিনিসে বাধা দেয়নি, কিন্তু অফকোর্স জিজ্ঞেস তো করবে যে আমি কি ভাবছি না ভাবছি, বা কী করে এটা হতে পারে, আমি যেটা করবো ভাবছি সেটা আদেও সেটার পসিবিলিটি কতটা। তো অনেক কিছু, সব কিছু যদি ইনফরমেশান আমার হাতে ছিল, আমি সব কিছু বললাম যে এইভাবে হয়। আমার সব কিছু কথা বলে সব কিছু ফিক্সড হয়ে গেছে, আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, এবার জাস্ট যাওয়াটা নিয়ে ব্যাপার। তো এটাও একটা, এই যে ওখানে গিয়ে যে অ্যাপ্লাই করে যে ওদের কাছে সেই স্বীকৃতিটা পাওয়া যে না ওরা আমাকে, মানে এটা তো যে কেউ গিয়ে করতে পারবে না, একটা গিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমার অ্যাপ্লিকেশানটা ওনারা অ্যাকসেপ্ট করবে, ওনাদের মনে হবে যে না এই একটা ভালো ক্যান্ডিডেটের ভালো নলেজ আছে, ভালো স্কিল সেট আছে, বা ভালো কোচ হতে পারে ফিউচারে, গুড পোটেনশিয়াল কোচ, সেই হিসেবে ওরা অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করে। তো সেই হিসেবে ওরা প্রথমে আমার অ্যাপ্লিকেশানটা অফকোর্স অনেক ডকুমেন্ট, অনেক কিছু আমার শেয়ার করে, নলেজ শেয়ার করে, অনেক কিছু প্রসেসের পরে ওরা আমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর অফকোর্স আরেকটা বড় যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ভিসা পাওয়াটা। কারণ আমাদেরকে ভিসা পেয়েই তারপর আমি ওখানে যেতে পারবো। তো এই ভিসার প্রসেসটা একটা লম্বা প্রসেস থাকে, সেই ব্যাপারগুলো সব কিছু যখন ঠিকঠাক হয়, তারপরে আমি লন্ডনে যাই, ইংল্যান্ডে যাই, ওয়েলসে যাই। ওখানে গিয়ে আমি কোচিংয়ের প্রথম লাইসেন্সটা করি। তার সাথে আরও কিছু এক্সট্রা যেই মানে কোর্সেস বা সার্টিফিকেট লাইসেন্সেস থাকে আমি সেগুলো করলাম। করে তারপরে ওটাই আমার কোচিংয়ের প্রথম আমার লাইসেন্স পাওয়ার জায়গা হলো। তো ওখানে পেয়ে তারপরে আমি আসলাম। তারপর তো অফকোর্স ইন্ডিয়াতে এসে তখনও তো আমি তারপরে অফকোর্স নিজের কোচিং অ্যাকুইপমেন্টে কী করে ইমপ্রুভ করতে হয় সেগুলো তো অফকোর্স কাজ করলাম। আমি এখানেও অনেক খেলাতে অ্যাসিস্ট করেছি, অনেক ট্রেনিংয়ে অ্যাসিস্ট করেছি। করার পরে তারপরে অফকোর্স এবার কলকাতার দিকে আমি তখন খেলছি অলরেডি। সাইয়ে তখন ছিলাম, সাই তারপরে ছেড়ে দিলাম, কারণ আমি তারপরে কিছুটা কোচিংয়ে টাইম দিতে চাইছিলাম, তার জন্য সাই ছেড়ে আমি তারপরে ওখানে দুর্বার মহিলা সমন্বয় কমিটি বলে একটা টিম আছে, যাদের একটা উইমেন্স টিমও আছে, যারা তখন আন্ডার-13, আন্ডার-15 যে এএফএফ এর যে ন্যাশনাল ইউথ লিগ হয় সেই ইউথ লিগেও তারা খেলে। তো সেই টিমে আমি তখন যোগ দিই।
ওদের সহকারী কোচ হয়ে যোগ দিই, ওদের আন্ডার-13 যে ডেভেলপমেন্ট টিম আছে সেই টিমে যোগ দিই। তো ওখানে কিছু মাস কোচিং করানোর পরে তারপরে আমার একটা মেজর ব্রেক থ্রু কলকাতায় আসে, আমি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিতে সই করি। তো ওখানে আমাদের প্রিয়ম স্যার ছিলেন, সুকান্ত স্যার ছিলেন, বাসু স্যার ছিলেন, তোর বৈশাখী স্যার, নীলু স্যার, শ্যামল স্যার, তো দিলীপ স্যার। তো ইনারা তখন ইনাদের সাথে কাজ করার একটা, ইনারা ফুটবলের মানে বড় সড়ো নাম, তো ইনাদের সাথে কাজ করার একটা সুযোগ আছে। তো অফকোর্স তাদের সাথে বিধাননগরে আমি মোটামুটি 2 বছর টানা কাজ করি, 2 বছরের বেশি কাজ করি। কাজ করার পরে এবং তখন যখন হয়েছে বিধাননগরে থাকতে থাকতে আমি তখন ইউএফএ আমার বি লাইসেন্সও আমি কমপ্লিট করি। তার আগে আমি বিধাননগর জয়েন করার আগেই আমি ইউএফএ সি লাইসেন্সও আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে ইউএফএ সি, ইউএফএ বি, এবং যত লেভেলটা বাড়তে থাকে যে ডি, সি, বি, তত অ্যাপ্লিকেশন প্রসেস বা আমার অ্যাপ্লিকেশানটা সিলেক্ট হওয়ার বা অ্যাকসেপ্ট হওয়ার যেই সাকসেস রেটটা থাকে সেটা অফকোর্স আরও ডিফিকাল্ট হতে থাকে। তো সেটা যেহেতু আমার যেহেতু প্রত্যেকটা ধাপে আমার যেহেতু অ্যাজ আ কোচ পারফরমেন্স বা অ্যাজ আ কোচ আমার যে ডেলিভারি আছে সেগুলো যেহেতু অনেক ভালো ছিল, তার জন্য পরপর সেগুলো অ্যাকসেপ্ট হয়, এবং অ্যাকসেপ্ট হওয়ার পরে এবং কিছু সময় অফকোর্স রিজেক্ট হয়। আমার সি লাইসেন্সের জন্য আমার 3বার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, কারণ অফকোর্স অনেক ব্যাপার থাকে যে বারবার অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করে তারপরে ওরা যদি মনে করে যে না এ রেডি এখন, তখনই ওরা অ্যাকসেপ্ট করে অ্যাপ্লিকেশান। তো অ্যাকসেপ্ট হওয়ার পর তারপরে আমি বিধাননগরে থাকতে আমার বি লাইসেন্স হয়। বিধাননগর থেকে খুব সাপোর্ট পাই, ওখানে অনেক কিছু শেখার জায়গা পাই। সেখানে চলাকালীনই আমার এখানেও অফকোর্স আমার বহরমপুর, মুর্শিদাবাদ আমার হোম টাউন, অফকোর্স এখানে অফকোর্স সারা জীবনে এখানকার সাথে কানেকশান থাকবে। তো এখানেও কিছু সময় স্যারদের সাথে কথা বলা, পিন্টু স্যারের সাথে ডিসকাস করা, এখানকার ফুটবল কীভাবে ইমপ্রুভ করা যায় সেটাও চেষ্টা করি, অফকোর্স এখনও করি। তো বিধাননগরে থাকতে 2022-এ আমার কল আসে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব থেকে, যেটা এখন প্রেজেন্টে ইন্ডিয়ান সুপার লিগের একটা নামিদামি ক্লাব। তো সেখান থেকে আমার অফার আসে। তো 2022 থেকে আমি এখন কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবে আছি। তো ওখানে আমি প্রথমে জয়েন করি আন্ডার-15 হেড কোচ হিসেবে। তারপরে এখন আমি ওদের বর্তমানে আমি রিজার্ভ টিমের ইন্টারিম হেড কোচ, আন্ডার-17 টিমের হেড কোচ, প্লাস আমি টেকনিক্যাল ডিরেক্টর অফ দ্য ক্লাবে আছি। তো এখন ওই ক্লাবেই আছি গত 3 বছর ধরে, 3টে সিজন হয়ে গেল। এটা আমার এই জাস্ট সিজনটা কমপ্লিট হয়েছে। তো ওখানে অফকোর্স কাজ করে, ওখানে একটা প্রফেশনাল সেট আপ, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব, সেখানে কাজ করে অফকোর্স আমাদের এখন মেইন এম আমরা কী করে আরও ন্যাশনাল টিমসের জন্য প্লেয়ার্স প্রডিউস করতে পারবো, কী করে একটা প্লেয়ারকে আমরা আইএসএল লেভেল অবধি নিয়ে যেতে পারবো। আমাদের একাডেমি সিস্টেম থেকে অনেক প্লেয়ার্স আছে, মোটামুটি 12টার থেকে বেশি প্লেয়ার আছে যারা গত 3 বছরের আইএসএল আই লিগ খেলেছে। তো এখন এটাই যে ভালো করে কাজ করি। অফকোর্স আরও কোচ হিসেবে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আরও বড় জায়গায় যেতে হবে। শিক্ষার তো আর কোনো শেষ নেই। নলেজ কোনোদিনও আমি যতই নলেজেবল হয়ে যায় তবুও কিছু না কিছু নলেজ থাকবে যেগুলো গেইন করার আছে। তো আরও নলেজ গেইন করতে হবে, আরও এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, এবং তার সাথে যেরকমভাবে হোক ফুটবলটাকে আমাদের দেশে যেরকমভাবে একটা টপ লেভেলে পৌঁছে নিয়ে যাওয়া যেতে পারে সেগুলোর অফকোর্স চেষ্টা থাকবে। চলো স্টার্ট। Just a few months back, I also got the AFF Tutors course certification, which allows me to, of course, become the coach educator for the upcoming and aspiring coaches. তো এটা এমন একটা কোর্স যেটা অফকোর্স আমি অনেক দিন ধরে করতে চাইছিলাম, কারণ আমার মনে হয় যে আমি আপকামিং বা অ্যাসপায়ারিং যে কোচেস আছে তাদেরও হেল্প করতে পারবো। তো এই কোচ এডুকেটর হয়ে বা টিউটার হয়ে আমি এখন যারা আপকামিং অ্যাসপায়ারিং কোচেস আছে, যারা লাইসেন্স করতে চাইছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেই কোচেসদেরকে প্রশিক্ষণ দেওয়া যে কীভাবে তারা কোচ হতে পারবে বা কীভাবে তারা ট্রেনিং নিতে পারবে। তো এই ব্যাপারটারও স্বীকৃতি পেয়েছি এএফএফ থেকে। তো আমি এখন ব্লু কাপস লেভেল 1, ব্লু কাপস লিডার্স লেভেল 1 কোর্সগুলো করাচ্ছি। পরবর্তীতে ডি লাইসেন্স অ্যাসিস্ট করার পরে তারপরে ডি লাইসেন্সও আমি ইনস্ট্রাক্টর হতে পারবো, টিউটর হতে পারবো। তো এই ব্যাপারটাও আমার মনে হয়েছে যে না, আমি কিছুটা হেল্প করতে পারবো, বেটারভাবে কিছুটা হেল্প করতে পারবো ইন্ডিয়ান ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে।
তো হ্যাঁ, এই ব্যাপারটাও আমার কাছে একটা অনেক বড় প্রাপ্য, কারণ আমার মনে হয় যে এটা করলে আমি ইন্ডিয়ান ফুটবলকে আরও বেটারভাবে হেল্প করতে পারবো। ওকে ওকে। ইউরোপ গেছো তুমি নূর, তো ইউরোপের সঙ্গে আমাদের ভারতের ফুটবলের পার্থক্যটা একটু যদি জানাও। আচ্ছা, আমি ইউরোপে আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, পর্তুগাল, জার্মানি, রিসেন্টলি টার্কি, তো হ্যাঁ ওখানের ফুটবল এখানকার ফুটবলের থেকে অনেকটা ইমপ্রুভড। আপনি যদি অনেকে যখন জিজ্ঞেস করে আমি এটা বলি যে হ্যাঁ কত বছর এগিয়ে বা কত বছর পিছিয়ে, সেটা বললে অফকোর্স তাহলে এখানকার যে ফুটবলার্সরা আছে তারা ডিমোটিভেট হয়ে যাবে, তাই আমি সেটা বলতে চাই না। যদিও কিন্তু কিছু কিছু মেজর ডিফারেন্সেস আছে, এবং সেই ডিফারেন্সেস থেকে ডিমোটিভেট হয়ে যাওয়ার বা এরকম ভাবার যে না তাহলে ইন্ডিয়া অত ওই লেভেলে তো নেই, আমরা পারবো না, এটা না ভেবে আমরা যদি এইভাবে ভাবি যে ওরা আমাদের থেকে এতটা এই জিনিসগুলো করছে বা ওরা আমাদের থেকে এই জায়গায় বেটার বা ভালো, তো আমরা ওখান থেকে কি দেখে শিখতে পারি যে যেন আমরা ওদের মতো হতে পারি, ওদের থেকেও বেটার হতে পারি, কি এমন কি এমন আমরা শিখতে পারি। তো আমি যখন যাই, আমি অফকোর্স প্রত্যেকবার যখন যেই দেশেই যাই আমার একটা থাকে যে আমি দেখে আসি বা শিখে আসি যে ওরা ওখানে এমন কি করছে যেটা আমরা এখানে করছি না, বা ওরা ওখানে এমন কি করছে যেই জিনিসটা আমি যদি ইন্ডিয়াতে এসে যদি ইন্ডিয়ান কনটেক্সটে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করি, মডিফাই করে, অফকোর্স আমি পুরোপুরি কপি পেস্ট করা উচিত নয় বা সেটা সাফল্য পাবে না, তো এমন কি জিনিস যেগুলো ওখান থেকে শিখে এসে ইন্ডিয়ান কনটেক্সটে পুট করে আমি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে আরও ডেভেলপ করা যেতে পারে। তো এরকম কিছু কিছু জিনিসপত্র আছে, যেরকম ওখানে আমি দেখেছি যদি এটা প্লেয়ার্স পার্সপেক্টিভ থেকে যদি ভাবা হয়, যে প্লেয়ার্সদের মানে পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবা হয়, যে এখানে কিন্তু আপনি এখানে একটা দেখা গেলো 18 বছর বা একটা 20 বছরের প্লেয়ারকে ডেকে আনুন, তাকে জিজ্ঞেস করুন যে আচ্ছা তোমার ম্যাচের আগে কি করা উচিত, ম্যাচের আগে দেখা গেলো তুমি ওয়ার্ম আপ করতে নামবে, তার আধ ঘন্টা আগে তোমার কি করা উচিত, ও কিন্তু বলতে পারবে না। কিন্তু আধ ঘন্টা আগে কী করা উচিত, আধ ঘন্টা আগে ওর অ্যাক্টিভেশন করা উচিত, ওর ফোম বোলার এক্সারসাইজ করা উচিত, ওর কিছু কিছু থেরাব্যান্ড এক্সারসাইজ করা উচিত। তো এই ব্যাপারগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো জানতে হবে, এই ছোটো ছোটো জিনিসগুলোই ডিফারেন্স এনে দেয়। তো আরও যেরকম একটা প্লেয়ারকে ডেকে আনুন, এখানে হয়তো সে বলতে পারবে না যে তার কি খাওয়া উচিত, ফাস্টফুডটা মেন ফাস্টফুড কীরকম, এখানে কি খাওয়া উচিত ও কিন্তু বলতে পারবে না। ফুটবলার হতে গেলে ফুটবলারের নিউট্রিশন আলাদা, একটা নর্মাল মানুষের নিউট্রিশন আলাদা। তো ফুটবল হতে গেলে এখানে কি খেতে হবে, এখানে কিন্তু এখানকার অনেক প্লেয়ারে সেটার ব্যাপারে জানে না। কিন্তু আমি ইউরোপে গেছি, একটা 11 বছরের প্লেয়ার, একটা 12 বছরের প্লেয়ার, আমি পর্তুগালে গেছি, বেনফিকা ক্লাবে গেছি, ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল একাডেমি বলা হয় ওটাকে, 2-3 বার তারা অ্যাওয়ার্ডও পেয়েছে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল একাডেমি, সব থেকে বেশি মানে ইন্টারন্যাশনাল বা নামি দামি ফুটবলার ওরা তৈরি করেছে। ওখানে গিয়েছি, ওখানে দেখছি 11 বছরের একটা বাচ্চা, সে জানে যে আমাকে এতটাই খেতে হবে, সে কিন্তু মেপে নিচ্ছে যে আমি যদি 250 ml অফ যদি আমাকে মানে ডাল যেটা আমরা এখানে বলি 250 ml অফ যদি আমি ডাল নেবো তো 250 ml নেবো, তার বেশি নেবো না। ওরা কিন্তু না কম নিচ্ছে না বেশি নিচ্ছে। অনেক কিছু খাবার এরকম থাকে আমাদের কি এই খাবারটা খেতে ভালো লাগে, আমরা ওটা একটু বেশি করে নিয়ে নিলাম, এই খাবারটা অতটা ভালো লাগে না, সবজি জাতীয় জিনিস ভালো লাগে না, আমি ওটা একটু কম নিয়ে নিলাম, তাই করি। ওখানে তা না, ওখানে ওরা স্বাদের জন্য খায় না, ওরা ওখানে খায় নিজের শরীরের জন্য, নিজের প্লেয়ার তৈরি করার জন্য। তো ওখানে দেখছি একদম যতটা অ্যামাউন্ট ওদের লেখা আছে, এবং যখন ওরা ঢুকছে ডাইনিংয়ে, ওর মানে এতটাই টেকনোলজি এতটাই ইমপ্রুভ, ওরা কিন্তু সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছে যে আজকে দেখা হলো আমার নাম নূর আলম বোর্ডে উঠছে, স্ক্রিনে হ্যাঁ নূর আলম আজকে এই খাবার খাবে, এতটা খাবার খাবে, চিকেন 300 গ্রাম খাবে, ডাল 250 ml খাবে, রাইস 1 কাপ খাবে, এর সব লেখা আছে, জুস এতটা খাবে লেখা আছে, ব্যাস ওগুলো ওরা ওরকমভাবেই নেবে, কাউকে বলতে হচ্ছে না, ওখানে ওরকম বলতে হচ্ছে না। এখানকার প্লেয়ারকে ভাই চ ক্লাব থেকে দিচ্ছে চ 4 পিস মাংস খেয়ে নিই, চ বা আমি আরেকটু বেশি করে ভাত খেয়ে নিই। ওখানে ওরকম না, ওখানে ওরা অনেস্ট, হ্যাঁ 11 বছরের প্লেয়ার জানে যে আমাকে এতটা অ্যামাউন্টেরই খাবার খেতে হবে, আমি এতটাই খাবো, তার বেশি খাবো না, বা আমি এইটা আমার ইচ্ছা না করলেও আমাকে এতটা খেতে হবে, আমি এর থেকে কম খেতে পারবো না। তো এই যে একটা প্লেয়ার্সদের পয়েন্ট অফ ভিউ থেকে যে নিজের জন্য একটা রেসপন্সিবল হওয়া বা নিজের জন্য একটা অ্যাকাউন্টেবল হওয়া, যে না ফুটবলার হতে গেলে আমাকে এই জিনিসগুলো করতে হবে। এখানে অনেক প্লেয়ারে আছে হয়তো ভাবে যে কি হয়েছে আমি 12টার সময় ঘুমাই, 1টার সময় ঘুমাই, কোনো ব্যাপার না, সকালবেলা উঠে খেলে দেবো, না ডিফারেন্স আসে।
কেউ একজন 10টার সময় ঘুমাচ্ছে এবং সে 1 বছর ধরে 10টার সময় ঘুমাচ্ছে, 6টার সময় উঠছে, তার যে পারফরমেন্স লেভেল থাকবে, আর আরেকজনের যে 12টা 1টার সময় ঘুমাচ্ছে এবং 9টা 10টার সময় ঘুম থেকে উঠছে, পারফরমেন্স লেভেলে ডিফারেন্স থাকবেই। যেটা হচ্ছে একদিনে বোঝা যাবে না, 1 বছর করলে 2 বছর করলে বোঝা যাবে। এখানে হয়তো ভাবতে পারে যে গেলাম গিয়ে একটু লুচি তরকারি খেয়ে নিলাম, একটা সিঙ্গারা খেয়ে নিলাম সন্ধ্যেবেলায়, খেয়েছি তো কি হয়েছে, কালকে খেলে দেবো। না, এটা কেউ একজন যে 1 বছর ধরে একদম পারফেক্ট খাবার যেগুলো খাওয়া উচিত সেগুলো খেয়ে আসছে, আর আরেকজন যে এরকমভাবে এই মেন্টালিটি ভেবে চলছে, ডিফারেন্স থাকবে। তার জন্যই আজকে ওখানকার প্লেয়ার্সরা এতটা এগিয়ে, বা ওখানকার ফুটবলটা এতটা এগিয়ে। আমাদের ফুটবলটা মানে একটু বলাটা ভুল হবে, অনেকটাই পিছিয়ে। তো এই ব্যাপারগুলো কিছু কিছু দিক দিয়ে যেগুলো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় একটু রেসপন্সিবল হওয়া উচিত, একটু অ্যাকাউন্টেবল হওয়া উচিত। তাছাড়া আরও অনেক কিছু জিনিস দেখতে গেলে যে ওখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা কোচিং কারিকুলাম বা কোচরা যেভাবে কোচিং করেছে সেই জিনিসগুলো অনেকটা উন্নত, অনেকটা এগিয়ে। আরেকটা কথা আমি শুনেছিলাম নূর, যে বিদেশের আমাদের দেশের মাঠ আর বিদেশের মাঠ ফিল্ড যেটা বলছে যারা প্র্যাকটিস করে, তাদের এই অনেকটা কতটা পার্থক্য হয় তাদের? বিদেশে অফকোর্স বিদেশে যেহেতু ফুটবল কালচারটা অনেকটাই আছে, তার জন্য ওখানে মাঠগুলো কিন্তু ভালোই আছে, মাঠ খুব ভালো আছে, ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ফেসিলিটিস খুব ভালো আছে। কিন্তু আমার মনে হয় সেটা আমরা ইন্ডিয়ান কনটেক্সটে এসে সেটাকে এক্সকিউজ দিতে পারি না। কারণ আজকে আপনাকে যদি বলি, এই যে এফইউসির মাঠ যথেষ্ট ভালো মাঠ, প্র্যাকটিস করার জন্য করা যেতে পারে, নো প্রবলেম। বহরমপুরে কি মাঠ নেই? বহরমপুর স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে আরও 2টো মাঠ হচ্ছে, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস যথেষ্ট আছে, সেগুলোকে মেনটেন করতে হবে প্রথম কথা, এবং সেগুলো আরও যেন ভালো বেটারভাবে আপগ্রেড করা যেতে পারে সেটা দেখতে হবে। কিন্তু আমি এটার ব্যাপারে একটু অন্যভাবে ভেবে দেখেছি যে আজকে আপনি যদি সাউথ আমেরিকাতে চলে যান বা আফ্রিকান নেশনসে চলে যান, তাদের তো আরোই মাঠ নেই, তাদের তো মাঠ নেই, টাকা নেই ফেডারেশনের, তারা গলিতে গলিতে ফুটবল খেলছে, অফকোর্স বিকজ ওখানে ফুটবল কালচারটা আছে। কিন্তু ওখানে তো যে একদম যে ভালো মাঠ আছে তা তো নয়, খুব ভালো মাঠ, কিন্তু তাহলে ওখান থেকে ফুটবলাররা কী করে উঠছে? তো বেসিক্যালি মাঠ অফকোর্স দরকার, তাই বলে এরকম নয় যে মাঠ দরকার নেই, মাঠ অফকোর্স দরকার। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়াতে ভালো মাঠ আছে, সেগুলোকে মেনটেন করা একটা ইস্যু হয়ে দাঁড়ায়। বিকজ আমি এখন চারিদিকে ইন্ডিয়া করে যা বলছিলাম, মাঠ প্রচুর আছে কিন্তু মেনটেন হয় না, বা সেটা একটা স্ট্যান্ডার্ড অবধি নিয়ে যাওয়া যায় না বা নিয়ে যায় না। তো আমার মনে হয় যে অথরিটিসদের যদি ভালো ইন্টেনশনস থাকে, ভালো যদি তারা যদি চেষ্টা করে, ভালো একটা চেষ্টা থাকে, তাহলে নিশ্চয়ই যেটা আছে সেটাকে তো মেনটেন করা যেতেই পারে, তার সাথে সেটাকে আরও আপগ্রেড করা যেতে পারে। তো এটা একটা ব্যাপার থাকছে। এবং আরেকটু আমাদেরকে স্পোর্টস সায়েন্স বা আরেকটু ফুটবলটাকে মডার্ন ফুটবল কীভাবে খেলা হচ্ছে বা মডার্ন সায়েন্টিফিক ওয়েতে কীভাবে একটা প্লেয়ারকে তৈরি করা হচ্ছে, তার জন্য আরও নিউট্রিশনের থেকে ইনজুরি রিহ্যাবিলিটেশন এবং আরও দেখা গেলো বায়োমেকানিক্স, তার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, এরকম আরও অনেক জিনিস থাকে। এইগুলো যত আমরা নিয়ে আসতে পারবো তত বেটার। এগুলো হয়তো ইন্ডিয়াতে বড় বড় ক্লাব, বড় বড় একাডেমিজের সাথে আছে, বাট সেগুলো আরও আমাদেরকে গ্রাসরুটসে নিয়ে আসতে হবে। গ্রাসরুটস বলতে ডিস্ট্রিক্ট প্লেয়ার্সদের জন্য, স্টেট লেভেল প্লেয়ার্সদের জন্য, তাদের জন্য অ্যাভেলেবেল করতে হবে, এবং তাদেরকেও সেই মডার্ন সায়েন্টিফিক ওয়েতে ফুটবল ট্রেনিংটা বা প্রশিক্ষণটা তাদের দিতে হবে। তাহলে আরও বেটারভাবে আমরা প্লেয়ার্স তুলতে পারবো, আরও প্লেয়ার স্কুলটা তাহলে আরও বেটার পাবে। এটা কিছু প্লেয়ার্সের মধ্যে সীমিত থেকে যাবে। তাই সেই টেকনোলজি, সেই ফেসিলিটিস, সেই পরিকাঠামোটা সব প্লেয়ারদের জন্য, যত বেশি প্লেয়ারদের জন্য অ্যাভেলেবেল করা যেতে পারে তত বেশি প্লেয়ারদের জন্য অ্যাভেলেবেল করতে হবে। আচ্ছা, ফুটবল আমি আরেকটা জিনিস বলিনি, ফুটবল কোচিংয়ের দিকটাও আমাদেরকে ভাবতে হবে। কারণ বাইরে দেখেছি অফকোর্স কোচেসটা অনেকটা এগিয়ে, ইন্ডিয়ান কোচেসদের থেকে অনেকটা এগিয়ে। তাই বলে ইন্ডিয়াতে ভালো কোচেস নেই তা নয়, খুব ভালো কোচেস আছে ইন্ডিয়াতে, তারাও খুব ভালো প্রশিক্ষণ দেয়। কিন্তু আরও আমাদেরকে দ্য নাম্বার অফ এডুকেটেড কোচেস বা দ্য নাম্বার অফ গুড কোচেস, দ্য নাম্বার অফ নলেজেবল কোচেস, এই ধরনের কোচেস বা নাম্বার অফ কোচেস হু রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক ফর ফুটবল, যারা ফুটবলে এসে ফুটবলটাকে ইমপ্রুভ করতে চাইছে, সেরকম কোচেসদের খুব দরকার আছে। মানে এটাকে বলা হচ্ছে একটা হচ্ছে কোচের হাঙ্গার আর কোচের নলেজ। এরকম নলেজেবল আর হাঙ্গ্রি কোচ আরও নিয়ে আসতে হবে, যারা ফুটবলের জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য কাজ করতে চায়। তো এবং তার সাথে যে ভালো একটা চেষ্টা থাকা উচিত যে প্লেয়ারদেরকে যত ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তত ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। নূর, মুর্শিদাবাদ প্লেয়ার, তুমি আজকে এত বড় পজিশনে আছো কোচ হিসাবে, তাদের জন্য কি বার্তা একটু রাখছো
হ্যাঁ, আমি আমি বলি, আমি আইফের সাথেও আমার আইফের সেক্রেটারি ওনার সাথেও আমার কথা হয়েছে, আমাদের ডিস্ট্রিক্টের সেক্রেটারি ওনার সাথেও কথা হয়েছে। তো মাঝে মধ্যে আমি শেয়ার করেছি যে কী কী করা যেতে পারে, না পারা যেতে পারে ফুটবলটাকে ইমপ্রুভ করার জন্য। তো অফকোর্স আমি হেল্প করার জন্য সবসময় আছি, এবং কোনো প্লেয়ার্স মুর্শিদাবাদ হোক, বাংলার হোক, ভারতবর্ষের হোক, কোনো প্লেয়ার যদি আমার কাছে রিচ আউট করতে চাই যে কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে বা কী করা যেতে পারে, অফকোর্স আমি তার সবাইকে হেল্প করার জন্য আমি সবসময় রাজি আছি। এখানে আমার মনে হয় মুর্শিদাবাদের অফকোর্স আমি এরকম বলবো না যে আমাদের এখানে ফুটবল কালচার নেই। আমি কিছুদিন আগে কলকাতার একজনের সাথে ডিসকাস করছিলাম, ফুটবল কালচারটা আছে, কিন্তু ফুটবলটাকে আরেকটু আমাদেরকে অর্গানাইজড ওয়েতে নিয়ে আসতে হবে আমাদের ডিস্ট্রিক্টে। আমি যেটা মনে করছি আরেকটু অর্গানাইজড ওয়েতে, যেখানে আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ যে কোচিং ক্যাম্পস আছে বা যে ক্লাবসগুলো আছে যারা প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সেটা যেন আরও আপগ্রেড হয়, সেটা যেন ভালোভাবে কোচিংটা দেওয়া হয়, সেগুলোকে মনিটর করা, যে না যেভাবে কোচিং দেওয়া হচ্ছে সেগুলো আদেও প্লেয়ার্সদেরকে হেল্প করতে পারবে কিনা। এরকম অনেক সময় হতে পারে যে আমি আজকে একটা ট্রেনিং নিলাম, একটা সেশন নিলাম, আমি হয়তো সেই সেশনটা অতটা ভালো করে নিতে পারলাম না। আমরা সবাই আমাদের প্রত্যেক দিনই যে আপনি বলতে পারেন যে তুমি তো এত বড় জায়গায় আছো, তুমি তো সব সেশনসই ভালো না, আমি হতে পারে কোনো সেশনস হতে পারে আমার মনে হয়েছে যে না এটা এরকমভাবে করলে বেটার হয়। তো এই যে যত কোচেসরা আছে আমাদের মুর্শিদাবাদে, তাদেরকে এটাও ভাবতে হবে যে হ্যাঁ আমি আজকে এটা করলাম, কিন্তু আমি কি করলে আরও বেটার হতে পারতো, এবং সেটা যখন আমরা মাঠে ইমপ্লিমেন্ট করবো প্লেয়ার্সদের কথা ভেবে যে না প্লেয়ার্সদেরকে কী করে ইমপ্রুভ করা যেতে পারে, তখন আরও বেটার হবে। প্লেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলতে পারি যে প্লেয়ার্সদেরকে আরেকটু রেসপন্সিবল হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, যে না আমি ট্রেনিং করছি কিন্তু আমার অন্য জিনিসগুলো আমি সপ্তাহে 4 দিন ট্রেনিং করছি 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, 2 ঘন্টা একটু বেশি হয়ে গেল, এখন মডেল সাইন্টিফিক ওয়েতে 1-1.5 ঘন্টা বেশি ট্রেনিং হয় না। মানে আমি অনেক জায়গায় ক্যাম্পে দেখেছি যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে ট্রেনিং চলছে, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ট্রেন। তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, দ্যাট শুড বি অফ ফুটবল ইন্টেন্সিটি। আমি 10 মিনিট করলাম, 15 মিনিট বসলাম, 10 মিনিট করলাম না, এইভাবে হয় না। তো আজকে যখন যেই ট্রেনিংটা হচ্ছে, সেই ট্রেনিংটা করার পরে আমাকে ভাবতে হবে যে বাদবাকি সময়টা আমি অ্যাজ আ ফুটবলার কী করছি। তো আমি যদি প্লেয়ার হই, আমাকে ভাবতে হবে যে আমাকে রেস্ট নিতে হবে, আমাকে ঠিকঠাক করে জল খেতে হবে, আমি ঠিকঠাক করে খাবার খেতে হবে, আমাকে পড়াশোনাও করতে হবে, কারণ পড়াশোনা করলে ফুটবলের যে ইন্টেলিজেন্স বলা হয় বা গেম ইন্টেলিজেন্স বা আমার ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটাও বাড়বে। তো এই সব জিনিসগুলো আমাকে ঠিকঠাক করে করতে হবে। আমি আর 4 দিন প্র্যাকটিস করলাম, বাদবাকি সময় আমি জাস্ট ঘুরে বেড়ালাম, রাত্রেবেলায় ঠিকঠাক সময় ঘুমালাম না, খাবার দাবার ঠিকঠাক খেলাম না, তাহলে আমি ফুটবলার হিসেবে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তো আমার মনে হয় এখানকার প্লেয়ার্সের জন্য আমার একটাই বার্তা থাকবে যে তোমরা আরেকটু রেসপন্সিবল হও, অ্যাকাউন্টেবল হও, এবং নিজেকে আরও যত পরিশ্রম করে পুশ করতে পারবে তত পুশ করো। এবং এখান থেকে তুমি দেখো যে ভালো একাডেমি, ভালো ক্লাব কোথায় আছে, সেই জায়গায় তোমরা ট্রায়ালসে যাও, ট্রায়ালস যখন ওরা রাখবে তখন ট্রায়ালসে যাও, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, সেখানে সুযোগ নিয়ে তারপরে সেখান থেকে উঠতে হবে। এবং কোচেসদের জন্য যে বার্তাটা বললাম যে অফকোর্স রিফ্লেক্ট করতে হবে, সেলফ রিফ্লেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি আজকে যেটা করছি সেটা আমি কালকে আমি আজকে যে কোচ আছি আমি যেন কালকে তার থেকে বেটার কোচ হই, আমি আজকে যে প্র্যাকটিসটা করালাম কালকের প্র্যাকটিসটা যেন আজকের থেকে বেটার হয়। এই ব্যাপারটা যদি আমরা কোচেসরা যদি মাথায় ভেবে রাখি, তাহলে কিন্তু আমরা নিজের স্ট্যান্ডার্ড অফ কোচিংটা ইমপ্রুভ করবো, আর আমরা যদি কোচিংটা ইমপ্রুভ করি প্লেয়ার্সরা তো ইমপ্রুভ হবেই হবে। তো এই ব্যাপারটা আমার মনে হয় সবাই যদি আমরা একত্রে যদি, এবং ডিস্ট্রিক্ট আমাদের যে ফেডারেশনস আছে বা আমাদের যারা ডিস্ট্রিক্টে যিনারা আছেন, ওনারা যদি এই ফুটবলটাকে আরেকটু অর্গানাইজ ওয়েতে করে, মনিটর করে যে সব জায়গায় ঠিকঠাক করে প্র্যাকটিস হচ্ছে কিনা, সেখানে ঠিকঠাক করে প্লেয়ার্সদের জন্য কাজ করা হচ্ছে কিনা, আমরা লিগ বা আমরা যেরকমভাবে ভাবছি, যেরকমভাবে একটা একাডেমি তৈরি করার কথা, মানে একাডেমি তৈরি করার একটা যে পদক্ষেপ, এই জিনিসগুলো যদি আমরা সব একত্রে যদি ভাবতে থাকি, তাহলে অফকোর্স আমাদের ডিস্ট্রিক্টের ফুটবল ইমপ্রুভ করবে। কারণ আমার মনে হয় আমাদের ডিস্ট্রিক্টে অফকোর্স ফুটবল কালচারটা আছে। আপনি যদি বিকেলে যান, তাহলে আমার মনে হয় এখন গেলে আপনি ফুটবল খেলছে এটাই বেশি দেখতে পারবেন ক্রিকেট খেলার থেকে। তো ফুটবল কালচারটা অফকোর্স আছে, তো সেটাকে আমরা ভালোভাবে আমরা যদি কাজে লাগিয়ে, যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে, মডার্ন ওয়েতে, যদি আমরা টেকনিক্যাল দিক দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে এবং স্ট্র্যাটেজিক দিক দিয়ে, সব দিক দিয়ে যদি আমরা ভেবে যদি একত্রে যদি কাজ করে এখানকার মানে ফুটবলের স্টেক হোল্ডার্সরা বা কোচেসরা বা প্লেয়ার্সরা, তাহলে নিশ্চয়ই এখানকে আমরা মুর্শিদাবাদ থেকে নিশ্চয়ই আমরা পরবর্তীতে অনেক বড় বড় প্লেয়ার্সও পেতে পারবো। ওকে। হ্যাঁ, মানে আপনি যেটা বললেন, হ্যাঁ ফুটবলে আমি যেটা এখন আমি নতুন শিখছি, আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখছি, আমি স্প্যানিশ
শিখছি, আমি স্প্যানিশ কোর্সে ভর্তি হওয়ার কথাও ভাবছি। তো স্প্যানিশের যে ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে সেগুলো, কারণ আমি একটা জিনিস দেখেছি যে ফুটবল ওয়ার্ল্ডে একটা ভাষা জানলে চলবে না, আমাকে বিভিন্ন ভাষা জানতে হবে। তো অফকোর্স আমি তো বাংলা জানি, ইংলিশ জানি, হিন্দি জানি, কিছুটা এখন মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, কেরালা থেকে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ। মালায়ালাম ল্যাঙ্গুয়েজের কথা শুনি একটু আমরা। হ্যাঁ বলুন। মালায়ালাম, আচ্ছা, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে তো কিছু শব্দ, মানে আমি হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারি না, কিছু শব্দ বুঝি, যেরকম মানে ছিলে মানে বুঝেছো নাকি, পেটানে মানে তাড়াতাড়ি, তো সুগামানো, তো কিছু হাওয়াই, তো কিছু আমি বলতে পারি বা কিছুটা বুঝি। কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখেছি যে ফুটবল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে ফুটবল ওয়ার্ল্ডে যে ল্যাঙ্গুয়েজগুলো বেশি করে চলে, যেরকম ইংলিশ বা স্প্যানিশ, তো এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কোচেসদের যত শিখে রাখতে পারবো তত ভালো। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে আমার কথা হলো ইভান কোচের সাথে। তো ইভান ভুকোমানোভিচ আমাদের কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন। তো ওনার সাথে আমি কাজও করেছি, আমি ওনার সাথে সেশনসও নিয়েছি, কোচিংও করিয়েছি। তো উনি টোটাল 7টা ল্যাঙ্গুয়েজ জানেন, ডাচ, জার্মান, ফ্রেঞ্চ, সার্বিয়ান, ইংলিশ। তো উনি এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস জানে। তো উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে নূর, তুমি অ্যাজ আ কোচ যত ল্যাঙ্গুয়েজ জানবে এবং তুমি যেখানে কাজ করতে চাও সেখানকার ল্যাঙ্গুয়েজটা জানাও খুব জরুরি। তো তুমি যত ল্যাঙ্গুয়েজ জানবে তত তোমার জন্য বেটার। তো আমি এই এখন অফকোর্স যতই আমি বড় জায়গায় যাই না কেন, আমাকে নতুন অনেক কিছু শিখতে হবে। তো এখন যেরকম আমি ডিসাইড করছি, এখন অফ সিজন, তো এখন অনেকটাই হাতে সময় পাবো, তো এখন আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো। যেন আমার স্প্যানিশ কোচেসদের সাথে, ভারত তো অনেক স্প্যানিশ কোচেসরা আসেন, কাজ করেন, এবং অফকোর্স ফুটবল ওয়ার্ল্ডে ইংলিশের পরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ যেটা সব থেকে চলে তাহলে সেটা স্প্যানিশ। তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখছি যেন পরবর্তীতে আমার যেন সুবিধা হয় ইন্টারাক্ট করতে, কমিউনিকেট করতে স্প্যানিশ প্লেয়ারদের সাথে, কোচেসদের সাথে, বা যারা স্প্যানিশ জানে তাদের সাথে। তো তার জন্য এরকম আমি স্প্যানিশটাও শিখছি। বাদ বাকি ফুটবল ওয়ার্ল্ডে মোস্টলি ইংলিশটাই চলে, বাট আরও কিছু ল্যাঙ্গুয়েজেস চলে যেগুলো তোমাকে আরও হেল্প করতে পারে, বা তোমাকে আরও বেটারভাবে কমিউনিকেট করার জন্য তোমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। তো আমি স্প্যানিশ শিখছি। কেরলে তো হিন্দির ওপরে চলে না? কেরলে বেশিরভাগ আমাদের কোচিং বেশিরভাগ ইংলিশেই হয়। তো বেশিরভাগ বলতে 90% আমরা ইংলিশেই কথা বলি প্লেয়ার্সদের সাথে। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে প্লেয়ার্সদেরকে ইংলিশটা শেখানোটাও খুব জরুরি। অনেকে ভাবতে পারে যে না, ইংলিশটা হয়তো জরুরি না, আমি তো প্লেয়ার, আমার কি আছে, আমার দরকার নেই ইংলিশ শেখা বা হিন্দি শেখা। বাট ইটস ইম্পর্টেন্ট, যদি ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য ইটস ইম্পর্টেন্ট যে তোমরা ইংলিশটা শিখতে হবে। বিকজ তোমরা যতক্ষণ ইংলিশটা শিখছো, তোমরা কিন্তু একটা কোচের সাথে বা আরও একটা প্রেস কনফারেন্স হোক, কোচেসদের সাথে হোক, ট্রেনিংয়ে বা ইন্টারাক্ট করার সময়, বা প্লেয়ারদের সাথে হোক, হিন্দি ল্যাঙ্গুয়েজ, তো এই জিনিসটা, এই ল্যাঙ্গুয়েজগুলো যখন তোমরা শিখছো তখন তোমাকে একটা বেটার জায়গায় দাঁড় করাচ্ছে তাদের সাথে কমিউনিকেট করতে। তো আজকে একটা প্লেয়ার যে ইংলিশ জানে, এরকম অনেক আমরা দেখেছি যে দেখো বাইরের কোচেসরা এসেছে, তারা প্লেয়ার্সটাকে একটা কিছু বলছে, প্লেয়ারটা বুঝতে পারছে না, ইংলিশে বলছে বলে, এবার সেই জায়গায় প্লেয়ারটা কিন্তু পিছিয়ে পড়ছে। তো তাই বলে এরকম নয় যে আমি বলছি না যে আমাদের বাংলা ভাষাটা খারাপ বা কেরলের মালায়ালাম ভাষাটা খারাপ। ভারতবর্ষে তো প্রচুর ভাষা আছে, প্রচুর ল্যাঙ্গুয়েজ, প্রচুর কালচার আছে। বাট ইংলিশ এমন একটা ভাষা যেটা আমাদেরকে শিখে রাখতে হবে, সো দ্যাট আমাদের ফুটবল ক্যারিয়ারে আমাদেরকে সেটা হেল্প করতে পারে। তাই বলে এরকম নয় যে বাংলা ভাষা খারাপ বা অন্য ভাষা খারাপ। অফকোর্স ওটা আমার মাদার টাং, আমি আই এম প্রাউড অফ দ্যাট। সো এভরিওয়ান মাস্ট বি প্রাউড অফ দেয়ার মাদার টাং। বাট অ্যাট দ্য সেম টাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা যদি শিখি, তাহলে আমাদেরকে মাঠে, ট্রেনিংয়ে, প্রেস কনফারেন্সে, বাইরে এক্সপোজার ট্যুরে গেলে, আমি যদি বাইরে খেলতে যাচ্ছি, অ্যাওয়ে ম্যাচেস থাকছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ে ম্যাচেস থাকছে, আমি বাইরে যাচ্ছি, সব কিছুতে আমাকে হেল্প করবে। তো তার জন্য ভাষাটা জানাটা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ নূর আলমকে, এবং আবার পরবর্তী সময় নূরের সঙ্গে আবার আমরা মিট করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।